ছুটির দিনেও সচিবালয়ে প্রধানমন্ত্রী মন্ত্রিসভার বৈঠকে নারী নির্যাতন মামলার বিচারে গুরুত্ব। পহেলা বৈশাখ টাঙ্গাইলে কৃষি কার্ড বিতরণের পরীক্ষামূলক উদ্বোধন। ঈদের ছুটিতে ট্রেন বাসে ঘরমুখো মানুষের ভিড়, যানজট মনিটর করা হচ্ছে জানালেন সড়ক পরিবহন মন্ত্রী। নগরে নিরাপত্তা ঝুঁকি দেখছেন না আইজিপি, কাটছেই না জ্বালানি সংকট। দেশের উপর আর কারো আধিপত্য মেনে নেবে না জনগণ, জামাত আমিরের মন্তব্য। নির্বাচনে পরাজিতদের জেলা পরিষদে প্রশাসক নিয়োগ দিচ্ছে বিএনপি, সংবাদ সম্মেলনে অভিযোগ। ইরানের প্রধান নিরাপত্তা উপদেষ্টাকে হত্যা করা হয়েছে দাবি ইসরায়েলের। হরমুজ প্রণালীতে রণতরী পাঠাতে সাড়া দিচ্ছে না মিত্র দেশগুলো, হতাশ ট্রাম্প। দেখছিলেন ক্রাউন সিমেন্ট সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। বাংলা নববর্ষ 1433 এর প্রথম দিনেই কৃষক কার্ড দিতে যাচ্ছে সরকার। পরীক্ষামূলকভাবে এই কার্ড দেয়া হবে পহেলা বৈশাখ বা 14 এপ্রিল। এদিকে ধর্ষণ সহ নারীর প্রতি সহিংসতার মামলাগুলো দ্রুত নিষ্পত্তির নির্দেশনা দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। মন্ত্রিসভার বৈঠক শেষে এসব তথ্য জানান মন্ত্রিপরিষদ সচিব। আহমেদ সরারের রিপোর্ট। ঈদের ছুটির শুরুর দিনেও মন্ত্রিসভার বৈঠকে অংশ নিতে বেলা 12টার কিছু আগে সচিবালয়ে আসেন প্রধানমন্ত্রী তারেক রহমান। প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে বেলা 2টায় মন্ত্রিসভার বৈঠক শুরু হয়। সভা শেষে মন্ত্রিপরিষদ সচিব অপেক্ষমান সাংবাদিকদের জানান, আলোচ্যসূচি অনুসারে সম্পূরক বাজেট নির্দিষ্টকরণ অধ্যাদেশকে আইনে পরিণত করার প্রস্তাব অনুমোদন করা হয়। এছাড়া বিশ্ব বাণিজ্য সংস্থার IFDA-তে বাংলাদেশের যোগদানের প্রস্তাবও অনুমোদন করা হয়। এছাড়া মন্ত্রিসভা ধর্ষণ ও নারী নির্যাতন মামলায় সংশ্লিষ্ট মন্ত্রণালয় এবং সংস্থা মিলে বিশেষ ড্রাইভ দেওয়ার সুমোটো সিদ্ধান্ত হয় বলে জানান নাসিমুল গনি। যেগুলো ধর্ষণ মামলা হচ্ছে দেশে বা হয়ে এসছে এর আগে, এগুলোর জন্য একটা স্পেশাল ড্রাইভ নেওয়া, সবগুলো মিনিস্ট্রি মিলে, এগুলো রিলেটেড যারা আছেন সবাই মিলে, এবং যেখানে যদ্দূর যাওয়া দরকার সমস্ত দূর যাবে, কিন্তু এইগুলো সমাজের থেকে বন্ধ করার জন্য এবং এই জিনিসগুলোকে খুব দ্রুত অ্যাকশন নেওয়ার জন্য ব্যবস্থা করা হচ্ছে। এজেন্ডার বাইরে দুটো বিষয় আলাপ হয়েছে, যেটা বললাম যে শিলাবৃষ্টি হয়েছে গতকালকে, এটা এজেন্ডাতে ছিল না আমাদের, সেইটা আলাপ করা হয়েছে। শিলাবৃষ্টি হয়েছে এবং ফ্লাড হচ্ছে, এই জায়গায় মানুষজনের কষ্ট লাঘবের জন্য যে সাপোর্ট দেওয়া দরকার, সেটার জন্য ছুটির মধ্যে কৃষি এবং ত্রাণ মন্ত্রণালয় কাজ করে এখানে যে সাপোর্ট পার্টনার দরকার সেগুলো তারা দেবে, ডিটেল ওয়ার্কআউট করে। আর ইতিমধ্যে জেলা প্রশাসকদেরকে বলে দেওয়া হয়েছে। এর আগে সচিবালয়ে আসার পরপরই রাজধানীর বর্জ্য ব্যবস্থাপনা সহ বিভিন্ন বিষয় নিয়ে প্রকৌশল বিশ্ববিদ্যালয় বিশেষজ্ঞ এবং ঢাকার 2 সিটি প্রশাসকের সাথে আলোচনা করেন সরকার প্রধান। মাননীয় প্রধানমন্ত্রী যেটা চান যে বিদেশ থেকে আমদানি না, অর্থাৎ আমাদের এখানে লোকাল যারা আমাদের এক্সপার্টরা আছে, আমাদের ইঞ্জিনিয়াররা আছে, এই বর্জ্য ব্যবস্থাপনায় মহানগরীকে ক্লিন করার জন্য যে সমস্ত ভেহিকেল দরকার, গাড়ি দরকার, সেগুলোর ব্যাপারে ওনারা কতটুকু সাহায্য করতে পারবেন, লোকালি বানিয়ে দিতে পারবেন কিনা, এই ব্যাপারে মাননীয় প্রধানমন্ত্রী সিরিয়াস। মশা শুধু ওষুধ দিয়ে নিধন করা যায় না, ওষুধের পাশাপাশি দীর্ঘদিনের অব্যবস্থাপনা, খাল, বিল, নর্দমা এবং ড্রেন পরিষ্কার অভিযান কিন্তু আমরা ক্লাস প্রোগ্রাম দিয়েছি, দক্ষিণেও দিয়েছে, আমরাও দিয়েছি। মন্ত্রিসভার বৈঠকের আগে বেলা 12:30টার দিকে সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগের নিজ কক্ষে কৃষিকার্ড প্রণয়ন সম্পর্কিত সেলের সাথে বৈঠক করেন প্রধানমন্ত্রী। বৈঠকে সিদ্ধান্ত হয় 14 এপ্রিল পহেলা বৈশাখে টাঙ্গাইলের সদর উপজেলায় কৃষকদের মাঝে কার্ড বিতরণের মাধ্যমে কৃষক কার্ড কার্যক্রমের উদ্বোধন করবেন। নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়নের অংশ হিসেবে প্রি পাইলটিং প্রকল্পের আওতায় এই কার্ড বিতরণ করতে যাচ্ছে সরকার। 11টি উপজেলায় একযোগে এই কার্ড বিতরণ করা হবে। আহমেদ সরওয়ার, বাংলা ভিশন, ঢাকা। টানা 7 দিনের সরকারি ছুটি শুরু হওয়ায় সকাল থেকে রাজধানী ছাড়া মানুষের ভিড় বাস, লঞ্চ ও রেল স্টেশনে। তবে বাড়তি ভাড়া আদায়ের অভিযোগ খুব একটা না থাকলেও তেলের সংকটে সময়মতো বাস ছাড়তে না পারার অভিযোগ বাড়ি ফেরা মানুষের। এদিকে পুলিশ মহাপরিদর্শক মোহাম্মদ আলী হোসেন ফকির বলেছেন, অতিরিক্ত ভাড়া আদায় এবং পরিবহন চাঁদাবাজির সঙ্গে আপোষ করবে না আইনশৃঙ্খলা বাহিনী। ফাঁকা ঢাকায় কোনো হুমকি নেই বলে জানান তিনি। মুহিবুল্লাহ মুহিবের রিপোর্টে বিস্তারিত। সকাল থেকেই কমলাপুরে ঘরমুখো মানুষের স্রোত। প্রতিটি ট্রেন কানায় কানায় পূর্ণ, যেন তিল ধারণের ঠাঁই নেই। সময় মতো ট্রেন ছাড়ায় ভিড় বেশি হলেও যাত্রীরা বেশ উৎফুল্ল। ভোর 6টায় ঢাকা থেকে প্রথম ট্রেন ছেড়ে যায় রাজশাহীগামী ধূমকেতু এক্সপ্রেস। এরপর 6টা 45 চিলাহাটিগামী নীলসাগর এক্সপ্রেস, 7:15 খুলনাগামী সুন্দরবন এক্সপ্রেস, 7:30 কিশোরগঞ্জগামী সিন্দুর প্রভাতী, 8টায় দেওয়ানগঞ্জগামী তিস্তা এক্সপ্রেস। এদিকে বিনা টিকিটে
ভ্রমণ ঠেকাতে স্টেশন ও প্ল্যাটফর্মে প্রবেশের ক্ষেত্রে 3 ধাপে টিকিট চেক করা হচ্ছে। যে এত পরিমাণ ভিড়, মানে ভিতরে জায়গা নেই, যে একটা মানুষ ভিতরে দাঁড়াবে এরকম জায়গা নাই ভিতরে। এখন কমলাপুরে যেতে এত লোক হয়, সামনে তো আরো অনেকগুলো স্টেশন আছে, সেখানে আরো লোক হতে পারে। অনেক ধাক্কাধাক্কি করে ঢোকা হয়েছে, আর 9 দিনের ছুটি পাইছি। ইনশাল্লাহ দোয়া রাখেন ভালোভাবে যেন ঈদ করে আসতে পারি। কষ্ট হয়েছে, অনেক ভিড় ভিতরে, আপনি দেখতে পাচ্ছেন যে সামনের যে স্টেশনগুলো আছে, জানি না এই মানুষগুলো উঠতে পারবে কিনা। অন্যদিকে গাবতলী বাস টার্মিনালে নেই ঈদে ঘরমুখ মানুষের চিরচেনা ভিড়, তবে আছে বাসের সংকট। সংশ্লিষ্টরা বলছেন জ্বালানি সংকটের কারণেই পাম্পে অপেক্ষা করতে হচ্ছে ঘন্টার পর ঘন্টা। মাগুরাতে যাব, টিকিটের খুবই সংকট, মানে টিকিট নাই, টিকিট পাইতেছেন, এখন তো ভেঙে ভেঙে যাওয়া ছাড়া তার উপায় নেই। বাড়িতে তো যাচ্ছে অনেকদিন পরে, আনন্দ তো হচ্ছে, অনেক আনন্দ। বাড়িতে লোক আছে, শাশুড়ি আছে, তারপর আছে দাদি শাশুড়ি আছে, আমার আম্মু আছে, বোন আছে, অনেক আনন্দ হচ্ছে। যাত্রীরও সংকট না, গাড়িরও সংকট না, মেন সংকট হচ্ছে তেলের। কারণ আমরা যদি তেল না পাই আমরা গাড়ি কীভাবে চালাবো? এখনো মনে করেন রাজবাড়ী পলাশ পাম্পে আমাদের 4টা গাড়ি বসা আছে, তেল দিচ্ছে না, তেল নাই। যাত্রী কই দেখেন, আজকে যে ঈদের দিন, ছুটির দিন দেখেন যাত্রী আপনারা নিজেরাই দেখেন, আপনারা তো ঘুরছেন টার্মিনালে, যাত্রী কই? শহরের ভিতর বিভিন্ন জায়গায় গলিতে গাড়ি কাউন্টার সব হয়ে গেছে, গাড়ি চলতেছে। টার্মিনাল ভেঙে ফেলা ছাড়া তো উপায় নেই, টার্মিনালে কোনো প্রয়োজন নাই তো বর্তমানে। ছাড়ার কথা ছিল হচ্ছে 11:15টায়, বাট এখন আসবে হচ্ছে 12:45-এ। টার্মিনালটি পরিদর্শন করেন পুলিশ মহাপরিদর্শক মোহাম্মদ আলী হোসেন ফকির। যানজট নিরসন, চাঁদাবাজি বন্ধ এবং বাড়তি ভাড়া আদায়ের বিরুদ্ধে তাদের তৎপরতার কথা জানান। প্রতি বছর ঈদ যাত্রায় ঘরমুখী মানুষের অনেক সমস্যা হয়, বিশেষ করে সড়কে ঘন্টার পর ঘন্টা বসে থাকতে হয়। আবার অনেকে দেখা যায় ঈদের আগের দিন রওনা দেয়, বাড়িতে পৌঁছে সঠিকভাবে সেইটাও করতে পারে না। এই জন্য আমরা এবছর অত্যন্ত গুরুত্ব দিয়ে আমাদের ঈদ যাত্রায় যাতে যাত্রীদের কোনো ধরনের হয়রানি, টিকিটের মূল্য বেশি নেওয়া, রোডে কোনো ব্লকেট না হয়, যানজট না হয়, সেই জন্য আমরা গুরুত্ব সহকারে কাজ করছি। সকলের সচেতনতা এবং সহায়তায় এবার ঈদ যাত্রা অতীতের যে কোনো সময়ের তুলনায় স্বস্তির হবে এমন প্রত্যাশার কথা জানান তিনি। মুহিবুল্লাহ মুহিব, বাংলা ভিশন, ঢাকা। দর্শক, ঈদ যাত্রার খবর সংগ্রহে এই মুহূর্তে রাজধানীর সদরঘাট লঞ্চ টার্মিনালে আছেন সহকর্মী ওমর ফারুক। সরাসরি যুক্ত হচ্ছি তার সঙ্গে। ওমর, সদরঘাট লঞ্চ টার্মিনালে ঈদে ঘরমুখ মানুষের চাপ কেমন দেখছেন? লঞ্চগুলো কি ঠিক সময়ে ছেড়ে যাচ্ছে? আপনাকে ধন্যবাদ। আমরা সন্ধ্যার পর থেকে দেখতে পাচ্ছি যে আসলে ঘরমুখী মানুষের যে ঢল সেটি সদরঘাটে আপনি দেখতেই পাচ্ছেন। দক্ষিণাঞ্চলগামী যে ঘরমুখী মানুষ রয়েছে, বরগুনা সহ এই দক্ষিণাঞ্চলের যারা আছেন তারা কিন্তু আজকে এই সদরঘাটে আসলে ঢল নামে, যেহেতু দক্ষিণাঞ্চল গামী মানুষের অন্যতম বাহন, তারা নৌপথে তাদের যে গন্তব্য, তাদের যে নিবাস, তারা সেখানে যায়। এর ফলে কিন্তু আসলে আমরা দেখতে পাচ্ছি যে আসলে ছোট ছোট ব্যাগ নিয়ে আসলে তারা কিন্তু তাদের যে প্রিয়জনের সাথে বেশ কয়েকটি লঞ্চ কিন্তু ছেড়ে গিয়েছে ইতিমধ্যে। এখন কিছুক্ষণ পরে কিন্তু আরো একটি ব্যবস্থা 9টা থেকে 10টার মধ্যে কিন্তু আসলে যে দক্ষিণাঞ্চলগামী যে লঞ্চগুলো রয়েছে সেগুলো কিন্তু যাবে। আর এছাড়াও বলে রাখছি যে আসলে আমরা ওমর, আপনাকে ধন্যবাদ। দর্শক, সদরঘাট লঞ্চ টার্মিনাল থেকে যুক্ত ছিলেন সহকর্মী ওমর ফারুক। ঈদকে কেন্দ্র করে যানজট হতে পারে এমন সম্ভাব্য স্থানগুলোতে সার্বক্ষণিক মনিটরিং আছে বলে জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী শেখ রবিউল আলম। বরিশালের বাকিরগঞ্জ এর গোমা সেতু উদ্বোধন করে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি আরও বলেন, ঢাকা বরিশাল মহাসড়কটি 2 লেনের, এটি আরও প্রশস্ত হওয়া দরকার। দ্রুততম সময়ের মধ্যে এই কাজ কিভাবে শুরু করা যায় সে বিষয়ে সরকার গুরুত্বের সঙ্গে ভাববে বলে জানান মন্ত্রী। এ সময় স্থানীয় সংসদ সদস্য আবুল হোসেন সহ সড়ক ও জনপথের কর্মকর্তা কর্মচারীরা উপস্থিত ছিলেন। উচ্চতা কম হওয়ার কারণে বড় নৌযান চলাচলে বিঘ্ন হওয়ার বিষয়টি তুলে ধরে এই বিষয়ে সংবাদ প্রচার করেছিল বাংলাভিশন। পরে 3 বছর ধরে কাজটি বন্ধ রেখে যথাযথ প্রক্রিয়া গ্রহণের পর এটির মাঝখানের স্প্যানের উচ্চতা 6 ফুট বাড়িয়ে আজ উদ্বোধন করা হলো সেতুটি।
মাত্র 2 থেকে 3 দিনের মধ্যে 1.5 কোটি লোক ঢাকা ছাড়ছে, তো তাদের যাত্রাটা স্বস্তি করা বেশ চ্যালেঞ্জিং। কিন্তু আমাদের সরকার প্রধানমন্ত্রীর নির্দেশে যে প্রস্তুতি আমরা নিয়েছি, আমরা নিশ্চিত ইনশাল্লাহ যাত্রীরা স্বাচ্ছন্দ্যে আরামদায়ক ভ্রমণের মাধ্যমে স্বজনদের কাছে যাবে, কোনো ব্যবসায় ঘটবে না। সরকারি ঘোষণার পরেও বিড়ম্বনা কাটছে না পেট্রোল পাম্পের জ্বালানি সরবরাহে। আজও দীর্ঘ লাইনে জ্বালানি সংগ্রহ করতে হচ্ছে ভোক্তাদের। ডিপো থেকে জ্বালানি না পেয়ে অনেক পাম্প স্টেশন রয়েছে বন্ধ। ভোক্তারা বলছেন, এক শ্রেণীর অসাধু ব্যবসায়ীর জ্বালানি মজুদের কারণেই এই সমস্যা প্রকট হচ্ছে। তবে পেট্রোল পাম্প জ্বালানি মালিক সমিতি বলছে, জ্বালানি মজুদের অভিযোগ সত্য নয়। সরকার পর্যাপ্ত পরিমাণ জ্বালানি সরবরাহ না করাতেই এই সমস্যা দেখা দিয়েছে। বিস্তারিত মামুন আবদুল্লাহর রিপোর্টে। ঈদযাত্রা শুরু হয়েছে। দেশের বিভিন্ন স্থান থেকে ঘরমুখো লাখো মানুষকে নিয়ে ছুটছে বিভিন্ন ধরনের হাজারো যানবাহন। সরকারের পক্ষ থেকে বারবার বলা হয়েছিল ঈদে জ্বালানি তেলের কোনো সংকট থাকবে না, কিন্তু ঈদের ছুটির প্রথম দিন মঙ্গলবার দেখা গেছে আরও তীব্র হয়েছে জ্বালানি সংকট। রাজধানীর বেশিরভাগ স্টেশনের চিত্র একই রকম। যতদূর চোখ যায় গাড়ির এই দীর্ঘ সারি। ঘন্টার পর ঘন্টা অপেক্ষা করে ব্যবহৃত বাহনটির জন্য জ্বালানি সংগ্রহ করতে দেখা যায় ভোক্তাদের। জ্বালানি তেল পাওয়া নিয়ে বিড়ম্বনার নানা অভিযোগ ভোক্তাদের। অনেকগুলা পাম্প খোলা না কি অফ, এই কারণে এখানে চাপটা বেশি আমার মনে হচ্ছে আর কি। আমরা কিন্তু নিউজে দেখতেছি তেল পর্যাপ্ত আছে, কিন্তু আমরা এই যে পাম্পগুলোতে আসলে আমরা তেল ঠিকঠাক মতো পাচ্ছি না। তেল নাই, তো যদি থাকে তাহলে পাম্প কেন বন্ধ থাকে? ওর তেলের মধ্যে কেরোসিন দেখতে পাচ্ছি পাম্পটা খুলে। তারপরে আমি ওখানে তেল নিই নাই, আবার আমি এখানে এসে সিরিয়ালে দৌড়ছি। আজকে প্রায় 40 মিনিট হইল আমি সিরিয়ালে আছি। আমরা ট্যাঙ্কি ফুল চাচ্ছি, কিন্তু ট্যাঙ্কি ফুল দিচ্ছে না। 200-300 টাকা করে নিচ্ছে, এটা আমাদের বিড়ম্বনা হচ্ছে, কষ্ট হচ্ছে যাত্রী। সিন্ডিকেটের কারণে এই ক্রাইসিসটা তৈরি হয়েছে। সিরিয়ালে আছি, এখন পর্যন্ত তেল পাই নাই, এখন পর্যন্ত তেল আসে নাই। কিছু কিছু স্টেশনের চিত্র ভিন্ন। একেবারেই জ্বালানি না পেয়ে এভাবেই শুয়ে বসে সময় পার করছেন পাম্প স্টেশনের কর্মীরা। বলছেন, পাওয়া যাচ্ছে না প্রয়োজনীয় ডিজেল বা অকটেন। বসে আছে, তেল নাই, তেল আসবে তারপর আবার স্টার্ট করব। আমাদের যে ডিপো আছে এখান থেকে তেল দেয় না, তেল তাও যদি দেয় 9000, সর্বোচ্চ গেলে 13,000 লিটার। তাও আমাদের লিমিট আছে, লিমিটের ভিতরে দিতে হয়। তাও তেল সর্বোচ্চ রাত 12টা পর্যন্ত যায়। সংকট উত্তরণে সরকারকে দ্রুত মাঠ পর্যায়ে কার্যকর পদক্ষেপের আহ্বান জানিয়েছেন বাংলাদেশ পেট্রোল পাম্প ওনার্স অ্যাসোসিয়েশনের আহ্বায়ক সাজ্জাদুল করিম কাবুল। সরকার তার পূর্ণ একেবারেই ওপেন করে তার হাতে একেবারে তেল শূন্য করতে চাচ্ছেন না, এটা মনে হয়। কোনো পাম্প যদি বলে না আমার কাছে তেল নাই, তারা ওই ট্যাঙ্কের ভিতরে যে গ্যাস দিয়ে মাপার ব্যবস্থা আছে সেখানে যেও চেক করতে চলে যাচ্ছে। আরে হাজার হাজার লোকের সাথে কি প্রতারণা করতে পারে? পাম্প মালিকরা পারবে না। যদি সরকারের কাছে সাফিসিয়েন্ট স্টক থেকেই থাকে, যেটা ওনারা বলতেছেন, এটা প্যানিক বাইং হবে না। এটা হবে কি, আপনি যেভাবে প্রতিনিয়ত তেল ওই পেমেন্ট নিয়ে ডিপোতে যাবে, প্রত্যেক পাম্পকে এক এক গাড়ি করে ফুল তেল দিয়ে দেখ, তাহলে ওই তার ভিতরেও একটা আস্থা অর্জন হবে এবং সে সব পাম্পে তেল দিতে পারবে। সমস্যা সমাধানে স্টেশনগুলোতে কঠোর মনিটরিং এর দাবি সচেতন ভোক্তাদের। মামুন আবদুল্লাহ, বাংলা ভিশন, ঢাকা। তিস্তা প্রকল্প বাস্তবায়নে চীনকে পূর্ণ সমর্থন ও প্রয়োজনীয় সহায়তা দেবে জামাত ইসলামী, জানিয়েছেন সংগঠনটির আমির ডক্টর শফিকুর রহমান। চীনের অর্থায়নে ঢাকা বিশ্ববিদ্যালয়ের আবাসিক হল ও 1000 শয্যার হাসপাতাল নির্মাণ কাজ দ্রুতই শেষ হবে এমন প্রত্যাশা তার। সকালে রাজধানীর মিরপুর 15 আসনের বাসিন্দাদের মাঝে চীনের সহযোগিতায় ফুড প্যাক বিতরণ অনুষ্ঠানে একথা বলেন জামাতের আমির। তিনি বলেন, কিছু দেশ বাংলাদেশের জন্য কোনো অবদান না রাখলেও দেশের সার্বভৌমত্ব হুমকিতে ফেলেছিল, অথচ চীন দেশের অর্থনীতি ও অবকাঠামোগত উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে অনেকটা নিঃশব্দে। দেশটির রাষ্ট্রদূতের প্রতি আহ্বান জানান আরও উদ্যোগী হয়ে সহায়তা অব্যাহত রাখার। জামাত আমির জানান, নতুন করে কোনো দেশের আধিপত্যের বোঝা সহ্য করবে না তার দল। প্রত্যাশা করেন শান্তি শৃঙ্খলা নিরাপত্তা উন্নয়নে একসঙ্গে কাজ করবে দুই দেশ। অনুষ্ঠানে চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন জানান, দুই দেশের বন্ধুত্ব দুইটি দেশের মানুষের হৃদয়ে মিশে গেছে। তিস্তা চুক্তি এগিয়ে নিতে জামাতের সহায়তা চান চীনের রাষ্ট্রদূত। তিস্তা প্রকল্পের কথা মান্যবর রাষ্ট্রদূত এখানে উল্লেখ করেছেন। এটি বাংলাদেশের কান্না, উত্তরাঞ্চলের কান্না। আমরা এই কান্নার অবসান চাই, কিন্তু অতীতে এটা কেন বাস্তবায়ন হয় নাই এটা সবাই বুঝে, শিশুও বুঝে। আমরা ওই লিগেসি
আর বহন করতে চাই না। আমরা এই প্রকল্পকে শুধু সাপোর্ট করব না, এই প্রকল্প বাস্তবায়নে যদি আমাদের কিছু করার থাকে সেইটাও করব। সিটি কর্পোরেশন ও জেলা পরিষদে প্রশাসক নিয়োগ দিয়ে স্থানীয় সরকার ব্যবস্থাকে নিজের নিয়ন্ত্রণে নেয়ার অপচেষ্টা চালাচ্ছে বিএনপি সরকার, অভিযোগ জামাত ইসলামের। মঙ্গলবার রাজধানীর মগবাজারে দলের কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে এই অভিযোগ করেন দলটির সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা আব্দুল হালিম। তিনি বলেন, খুব শিগগিরই স্থানীয় সরকার নির্বাচন হওয়ার কথা থাকলেও সরকার সেদিকে না গিয়ে দলীয় নেতাদের প্রশাসক নিয়োগ দিচ্ছে। এটিকে গণতান্ত্রিক ধারার ওপর সরকারের অন্যায় হস্তক্ষেপ ও জুলাইয়ের চেতনার পরিপন্থী বলে মনে করেন তিনি। যারা নির্বাচনে বিপুল ভোটে হেরেছে তাদেরকে প্রশাসক হিসেবে নিয়োগ দেয়া হাস্যকর বলেও মন্তব্য করেন আব্দুল হালিম। একজন ব্যবসায়ীকে বাংলাদেশ ব্যাংকের গভর্নর হিসেবে নিয়োগ দেয়া ও বিশ্ববিদ্যালয়গুলোতে দলীয় লোকদের উপাচার্য হিসেবে নিয়োগ দেয়াকেও সরকারের জুলাইয়ের চেতনা বিরোধী বার্তা বলে দাবি করেন তিনি। এই ধরনের পদক্ষেপ থেকে সরকারকে সরে আসার আহ্বান জানান জামাতের এই নেতা। ইরান যুদ্ধের 18তম দিনে দেশটির ইরানের জাতীয় নিরাপত্তা পরিষদ প্রধান আলী লারিজানি ও বিপ্লবী গার্ড বাহিনী আইআরজিসি বাসিজ ফোর্স কমান্ডার গোলাম রেজা সোলেমানিকে হত্যার দাবি করেছে ইসরায়েলি বাহিনী। এক বিবৃতিতে এই দাবি করে দেশটির প্রতিরক্ষা মন্ত্রী ইসরায়েল কাজ। এদিকে ইরানের পাশাপাশি লেবাননেও হামলা জারি রেখেছে যুক্তরাষ্ট্র আর ইসরায়েল। আলী লারিজানি ও রেজা সোলাইমানির মৃত্যুর বিষয়ে আনুষ্ঠানিকভাবে কোনো প্রতিক্রিয়া জানায়নি ইরান, বরং দেশটির রাষ্ট্রীয় গণমাধ্যম আলী লারিজানির হাতে লেখা একটি নোট প্রকাশ করেছে। কিন্তু এটি জাতীয় নিরাপত্তা প্রধানের জীবিত থাকার প্রমাণ কিনা তা স্পষ্ট করেনি গণমাধ্যমটি। এদিকে ইরানের পাশাপাশি লেবাননেও হামলা জারি রেখেছে যুক্তরাষ্ট্র আর ইসরায়েল। ইরানকে শায়েস্তা করতে ইউরোপের মিত্রদের পাশে না পেয়ে হতাশ মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দ্রুত অভিযান সমাপ্তির ইঙ্গিত দিয়েছেন। এর আগে ইরান যুদ্ধে জড়াবে না ইউরোপীয় দেশগুলো ব্রাসেলসে বৈঠকের পর আনুষ্ঠানিক বিবৃতিতে এমনটি জানিয়েছেন ইউরোপীয় নেতারা। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যখন বন্ধুবিহীন, ঠিক তখনই মধ্যপ্রাচ্যে মার্কিন ঘাঁটি লক্ষ্য করে হামলা বাড়িয়েছে ইরানের ইসলামিক বিপ্লবী গার্ড সদস্যরা। ইরাকের বাগদাদে মার্কিন দূতাবাস লক্ষ্য করে ভয়াবহ রকেট ও ড্রোন হামলা চালিয়েছে আইআরজিসি। ইসরায়েলের পাশাপাশি হামলা হয়েছে সৌদি আরব, কাতার, কুয়েত, সংযুক্ত আরব আমিরাতের তেলের ডিপোতে। টানা 2 দিন ধরে জ্বলছে মার্কিন রণতরী জেরাল্ড আর ফোর্ড। ইরানের হামলায় এ পর্যন্ত 2 শতাধিক মার্কিন সেনা হতাহত হয়েছে। আমিরাতে ড্রোন হামলার পর একটি তেলের ডিপোতে আগুন ধরে যায়। পরে অবশ্য আগুন নিয়ন্ত্রণে নেওয়ার কথা জানায় আমিরাত সরকার। যারা ভোট দেয়নি বর্তমান সরকার তাদের সরকার বলে মন্তব্য করেছেন মুক্তিযুদ্ধ বিষয়ক প্রতিমন্ত্রী ইশরাক হোসেন। বলেন, যে দলই করুক, যারা উপযুক্ত তাদেরই সহায়তা দেওয়া হবে। ইশরাক হোসেন বলেন, প্রান্তিক পর্যায়ে যারা রয়েছে সরকার তাদের ভুলে যায়নি, সহায়তার ব্যাপ্তি আরও বাড়বে বলেও জানান তিনি। জানাচ্ছেন নিয়াজ মাকতুম। দুপুরে রাজধানীর সূত্রপুর কমিউনিটি সেন্টারে প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেকে গরিব ও দুস্থদের মাঝে ঈদ উপহার প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে যোগ দেন ঢাকা 6 আসনের সংসদ সদস্য ও মুক্তিযুদ্ধ বিষয়ক প্রতিমন্ত্রী ইশরাক হোসেন। এ সময় উপস্থিত সুবিধাভোগীদের উদ্দেশ্যে সংক্ষিপ্ত বক্তব্য রাখেন মন্ত্রী। পরে ঢাকা 6 আসনে এই অংশে প্রায় 500 মানুষের হাতে আর্থিক সহায়তা তুলে দেন তিনি। আমাদের সরকার গঠন করেছে 1 মাস হলো মাত্র। এর মধ্যে রমজান মাস রয়েছে, এর মধ্যে নানা ধরনের কার্যক্রমের মধ্যেও আমরা যারা প্রান্তিক পর্যায়ে যে সকল জনগোষ্ঠী রয়েছেন তাদের কথা আমরা ভুলে যাই নাই। আমরা এই ধরনের যে চ্যারিটেবল কাজ সবসময় বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি করে আসছে। এখন আমরা যেহেতু সরকার গঠন করেছি, আমরা এটার ব্যাপ্তিটা আরও বৃদ্ধি করতে পেরেছি। সরকারের এসব ইতিবাচক উদ্যোগ নিয়ে যারা সমালোচনা করেন তাদেরও জবাব দেন মুক্তিযুদ্ধ বিষয়ক প্রতিমন্ত্রী। দলীয় হোক বা যাই হোক, সে যদি কোয়ালিফাই করে এটার জন্য, ফ্যামিলি কার্ডের জন্য, তাহলে সে পাবে। তো একই রূপে অবশ্যই আমরা একটা রাজনৈতিক সরকার, আমরা একটা রাজনৈতিক দল, বাংলাদেশ জাতীয়তাবাদী দল। আমরা আমাদের রাজনৈতিক সংগঠনের মাধ্যমেই আমরা জনগণের যাদের এই সকল সহায়তা প্রয়োজন সেই লিস্টগুলো আমরা তৈরি করে থাকি সাধারণত। ঈদুল ফিতরের আগে আর্থিক সহায়তা পেয়ে আনন্দিত সুবিধাভোগীরা। তাদের দাবি ধারাবাহিকতা যেন অব্যাহত থাকে। প্রধানমন্ত্রীর উপলক্ষে আমাদের সংসদ সদস্য এবং প্রতিমন্ত্রী জনাব ইশরাক হোসেনের হাতে এই ঈদ উপহার পেয়েছি, বহুত খুশি হয়েছি। ভালোই লাগছে, কিন্তু আমরা যেটা সবসময় আশা করি যে বিএনপি সরকার আসলে এই গ্রুপ পরিবারগুলোকে দায়িত্ব নেবে। আমরা এখন আশা করি যে তারা যেন আমাদের পুরোপুরি দায়িত্বটাই নেয়। আমরা এতটুকু চাই, আমার ভাইয়ের বিচারটা চাই,
আর তাদের সন্ধান চাই, তাদের সাথে কি করা হয়েছিল এটা জানতে চাই। আর উনি তো বলেছেন আমাদের কোনো ঘর বাড়ি করে দেবেন, অর্থ সহায়তা দিবেন। দেখা যাক, আল্লাহ ভরসা। সারা দেশে গরিব, দুস্থ, অসহায়, গুম পরিবার এবং সংখ্যালঘু সম্প্রদায়ের মাঝে ঈদ উপহার পাঠিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। নিয়াজ মাখদুম, বাংলা ভিশন, ঢাকা। অন্তর্বর্তী সরকারের গঠিত ঐকমত্য কমিশনে বিএনপি গণভোটের রায় মানার কথা বলেছিল, জানিয়েছেন সুশাসনের জন্য নাগরিক সুজনের সম্পাদক ডক্টর বদিউল আলম মজুমদার। মঙ্গলবার রাজধানীতে এক সংবাদ সম্মেলনে তিনি কথা বলেন। সংবিধানে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বহাল করে সুপ্রিম কোর্টের আপিল বিভাগের পূর্ণাঙ্গ রায় প্রকাশ করা হয়েছে। এই রায় সংবিধান সংস্কার ও সংস্কার পরিষদ নিয়ে এই সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। গণভোটের ফলাফলের ভবিষ্যৎ কি, এমন প্রশ্নের জবাবে বদিউল আলম মজুমদার বলেন, ঐকমত্য কমিশনের বৈঠকে বিএনপির প্রতিনিধিরা গণভোটের রায় মানার কথা বলেছিলেন। বদিউল আলমের প্রত্যাশা, জনগণের রায় মেনে নিয়ে প্রয়োজনে সরকারি দল বিরোধী দল আলাপ আলোচনা করে জনগণের রায়কে সমুন্নত রাখবে। সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা নিয়ে তার পক্ষে শুনানি করা জ্যেষ্ঠ আইনজীবী ডক্টর শরীফ উদ্দিন ভূঁইয়া ও আইনজীবী কারিশমা জাহান। ঈদকে ঘিরে পাইকারি ও খুচরা ক্রেতার ভিড়ে জমজমাট দেশের অন্যতম পাইকারি দেশীয় কাপড়ের বাজার নরসিংদীর শেখের চর বাবুরহাট। দেশের বিভিন্ন প্রান্ত থেকে পাইকারি ও খুচরা ক্রেতারা যাচ্ছেন এই হাটে। প্রতি বছরের মতো এবারও দোকানে দোকানে নিত্য নতুন কাপড়ের পসরা সাজিয়েছেন বিক্রেতারা। নরসিংদী প্রতিনিধি লক্ষণ বর্মনের তথ্য ছবিতে দেখুন ডেস্ক রিপোর্ট। প্রাচ্যের ম্যানচেস্টার খ্যাত দেশের অন্যতম বড় পাইকারি কাপড়ের বাজার নরসিংদীর শেখেরচর বাবুরহাটের ব্যবসায়ীরা এখন ব্যস্ত সময় পার করছেন। শাড়ি, লুঙ্গি, থ্রি পিস, শার্ট পিস, প্যান্ট পিস, পাঞ্জাবির কাপড়, বিছানা চাদর, থান কাপড় সহ দেশীয় প্রায় সব ধরনের কাপড় পাওয়া যায় এই বাজারে। তাই ঈদকে সামনে রেখে দূর দূরান্ত থেকে পাইকারি ক্রেতাদের পদচারণায় মুখর এখন বাজারটি। রোজার 2 সপ্তাহ আগে থেকেই পুরোদমে শুরু হয়ে গেছে ঈদের বেচাকেনা। প্রতি বছরের ন্যায় আমাদের ঈদে নতুন নতুন কালেকশন থাকে, নতুন ডিজাইন, নতুন মোড়কে অনেক নতুন প্যাকেজিংয়ে অনেক প্রোডাক্ট আসছে। এই বছরের কালেকশনও ভালো, আমরা আশাবাদী লুঙ্গির বেচাকেনাও ভালো হবে। গত বছরের থেকে একটু ক্রেতা বেশি পাচ্ছি। আমাদের এখান থেকে নিয়ে দমস হলে খুচরা দোকানে বেচতে হয়, যার জন্য আমাদের বেচাকেনাটা আপনার রমজানের আগেই ভালো হয়ে যায়। সাশ্রয়ী আর মানে ভালো হওয়ায় সবসময় এই বাজারে ক্রেতাদের ভিড় থাকে। রোজায় তা আরও বাড়ে। বাবুরহাটে অনেক ভালো কাপড় পাওয়া যায়, এই জন্য আমি, এদের মানও ভালো, এখানকার কাপড়ের মানও ভালো, এই জন্য আমি এখানে এসেছি। অনেক জিনিস পছন্দ হয়েছে, মনে হয়েছে যে মানসম্মত, তাই আমরা এই যে কোল ভরে জিনিসপত্র কিনে এবার বাসায় কিনি। প্রতি মাসের মধ্যে 3 বার বা 2 বার আমি আসি এখানে কাপড় নেওয়ার জন্য, এবং স্বল্পমূল্য কাপড় এখানে পাওয়া যায়, যাবতীয় কাপড় সবকিছু পাওয়া যায় এখানে। আমি টঙ্গী ফকির মার্কেট থেকে আসছি, আর এখানে আসি, এখানে আসলে খুব কমে পাওয়া যায়। এবার ঈদে 5,000 কোটি টাকার লেনদেন হবে বলে আশা ব্যবসায়ীদের। এই বাজারকে কেন্দ্র করে সারা দেশের মানুষ এখানে বাজার করতে আসে। এখানে সবচেয়ে বড় জিনিস দিয়ে মানুষ নিরাপদ বোধ করে, এবং এখানে আইন শৃঙ্খলা বাহিনী খুব নিরাপত্তা দিচ্ছে। মানুষ এখানে নিরিবিলি হাতে টাকা ক্যারি করে নিয়ে যায়, এখানে কোনো বিশৃঙ্খলা ঘটে না। বাবুরহাটে ছোট বড় দেশীয় কাপড়ের পাইকারি দোকানের সংখ্যা প্রায় 7,000। ব্যবসায়ীদের নিরাপত্তায় বাজারে সিসি ক্যামেরা স্থাপনের পাশাপাশি পুলিশের উপস্থিতি সহ বাড়ানো হয়েছে নিরাপত্তা। বাংলা ভিশন নিউজ ডেস্ক। টি-20 বিশ্বকাপে বাংলাদেশের খেলতে না পারার জন্য কোনো কূটনৈতিক ব্যর্থতা ছিল কিনা তা খতিয়ে দেখতে তদন্ত কমিটি গঠন করা হবে, জানিয়েছেন ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক। ক্রিকেট বোর্ডের নির্বাচনে সরকারি হস্তক্ষেপের সমালোচনা করেন তিনি। আইসিসির সঙ্গে আলোচনা করে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে, জানান ক্রীড়া প্রতিমন্ত্রী। নিরাপত্তার কারণ দেখিয়ে টি-20 বিশ্বকাপ খেলতে ভারতে না যাওয়ার সিদ্ধান্ত হয় অন্তর্বর্তী সরকারের আমলে। বিশেষ করে ওই সরকারের যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ নজরুল এই বিষয়ে ছিলেন অনমনীয়। শেষ পর্যন্ত বিশ্বকাপ খেলা হয়নি টাইগারদের। আবার নতুন করে আলোচনায় বাংলাদেশের বিশ্বকাপ খেলতে না যাওয়ার বিষয়টি। এবার নতুন সরকারের যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হকের নজর এই বিষয়টির দিকে। বিশ্বকাপ ক্রিকেটে কেন আমরা খেলতে যেতে পারিনি, বা কেন আমাদের ক্রীড়া কূটনীতির অভাব কোথায় ছিল,
আমাদের এই বিষয়গুলো অবশ্যই খতিয়ে দেখা উচিত এবং এটি নিয়ে আমি হয়তোবা ঈদের পরে আমি একটি তদন্ত কমিটি করে দিব এবং সেই তদন্ত কমিটির পরিপ্রেক্ষিতে আমরা পরবর্তী ব্যবস্থা নিব এবং আমাদের কাছে মনে হয় যে ক্রীড়া কূটনীতিটি আমরা আরও বেশি জোরদার করা উচিত। শুধু বিশ্বকাপ ক্রিকেট নয়, ফের ময়নাতদন্ত হবে ক্রিকেট বোর্ডের নির্বাচনও। সম্প্রতি বোর্ড গঠন নিয়ে এনএসসির পদক্ষেপে তৈরি হয়েছে নতুন আশঙ্কার। তবে তদন্ত কমিটির রিপোর্টের অপেক্ষায় প্রতিমন্ত্রী। এই অভিযোগগুলোর একদম নিরপেক্ষ তদন্ত হওয়া উচিত এবং সেই তদন্ত হওয়ার পরিপ্রেক্ষিতে আমি আশা করি সেই প্রতিবেদন আমার কাছে আসার পরে আমরা আমাদের যারা এই তদন্ত কমিটির সাথে রয়েছেন তাদের সাথে কথা বলে এবং আমি আইসিসির সাথে কথা বলে নিজে কথা বলে তারপরে পরবর্তী পদক্ষেপ নেব। প্রতিমন্ত্রী জানান, খতিয়ে দেখা হবে সংবাদ মাধ্যমের সাথে বিসিবির দূরত্ব আর বোর্ডের পরিচালকদের মধ্যকার কোন্দল। মানিক মাহমুদ, বাংলা ভিশন, ঢাকা। সংবাদ শেষ করব ক্রাউন সিমেন্ট শিরোনামগুলো আরেকবার জানিয়ে। ছুটির দিনেও সচিবালয়ে প্রধানমন্ত্রী। মন্ত্রিসভার বৈঠকে নারী নির্যাতন মামলার বিচারে গুরুত্ব। পহেলা বৈশাখ টাঙ্গাইলে কৃষি কার্ড বিতরণের পরীক্ষামূলক উদ্বোধন। ঈদের ছুটিতে ট্রেন বাসে ঘরমুখো মানুষের ভিড়, যানজট মনিটর করা হচ্ছে জানালেন সড়ক পরিবহন মন্ত্রী। নগরে নিরাপত্তার ঝুঁকি দেখছেন না আইজিপি। কাটছে না জ্বালানি সংকট। দেশের উপর আর কারো আধিপত্য মেনে নেবে না জনগণ। জামাত আমিরের মন্তব্য। নির্বাচনে পরাজিতদের জেলা পরিষদে প্রশাসক নিয়োগ দিচ্ছে বিএনপি। সংবাদ সম্মেলনে অভিযোগ। ইরানের প্রধান নিরাপত্তা উপদেষ্টাকে হত্যা করা হয়েছে দাবি ইসরায়েলের। হরমুজ প্রণালীতে রণতরী পাঠাতে সাড়া দিচ্ছে না মিত্র দেশগুলো। হতাশ ট্রাম্প। এই ছিল এখনকার মতো। পরের সংবাদ রাত 10:30টায়। 9টায় রয়েছে নিউজ 20। দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ।